অনুসন্ধান বা বিচারের ধীন কোন মামলায় পুলিশ ডায়েরি চেতে পারেন। কে চাবে? অনলি ফর ম্যাজিস্ট্রেট সাহেব চেতে পারেন। এটা একটা বিখ্যাত মামলা আছে, ব্লাস্টের একটা মামলা ছিল, অর্থাৎ বাংলাদেশ বনাম ব্লাস্টের একটা মামলা ছিল। ফৌজদারি আদালতে যে কোনো পর্যায়ে ডায়েরি চাইতে পারেন। অনলি ফর কে চাইতে পারেন? আদালত। তবে আসামি পুলিশের কাছ থেকে কখনো ডায়েরি চাইতে পারবেন না, যে কথা 172-2 স্পষ্ট ভাবে আমাদেরকে বলা আছে। সুতরাং আসামি, আমার প্রশ্ন ছিল কিন্তু একজন আসামি পুলিশ ডায়েরি চেয়ে তদন্ত চাইতে পারে কিনা? পুলিশ ডায়েরি চাইতে পারে না, এটা সর্বসাধারণের দলিল না, এটা কিন্তু প্রাইভেট ডকুমেন্ট, এটা কিন্তু গভর্নমেন্ট ডকুমেন্টসও না, জানেন? জি স্যার, আমরা সাক্ষ্য আইনে পড়ছিলাম। জি এক্স্যাক্টলি, এটা দেখতে অনেকটা, যেহেতু পুলিশ কর্মকর্তার কাছে থাকে, একটা মামলার বিষয়বস্তু লেখা থাকে, তারপরেও এটাকে মনে হচ্ছিল যে এটা একটা পাবলিক ডকুমেন্ট হবে, তাই না? বাট এটা কিন্তু পাবলিক ডকুমেন্ট না, প্রাইভেট ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট প্রাইভেট ডকুমেন্ট সম্পর্কে আমরা জানি, তাই না? কোনটা পাবলিক ডকুমেন্ট কোনটা প্রাইভেট ডকুমেন্ট আমরা পিডিতে খুব বেশি পড়েছি। আমার অবাক লাগে মাঝে মাঝে যে এত পড়াশোনা আমরা করি, এত কথা বলি প্রত্যেকটি সেকশন নিয়ে, তারপরেও যদি আমরা না বুঝি বা না পারি, এটা তো আসলে মারাত্মক ইস্যু। যে আমরা এই সামান্য বার কাউন্সিলের যে পিলি পরীক্ষায় পাশ করতে পারবো না, এটা তো মারাত্মক ইস্যু। জি আবুল কালাম আজাদ ভাই। জি ওই যে সাক্ষ্য আইনে যে পড়ছিলাম আমরা, ওই যে 159, যে স্মৃতি পুনর্জীবিত করার জন্য যদি পুলিশ কেস ডায়েরি দেখে, সেই ক্ষেত্রে কি আসামি পক্ষ ডায়েরিটা মানে দেখার বা তাকে জেরা করার কোনো অধিকার অর্জন করতে পারে না? পুনর্জীবিত স্মৃতি পুনর্জীবিত, সেই কথাই তো বললাম যে সাক্ষ্যগত। আর একটা প্রশ্ন আছে, সাক্ষ্যগত বলবো কি? এই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই পুলিশ ডায়েরির সাক্ষীগত মূল্য। আমরা জানি যে 145 নম্বর সেকশনে আমরা পড়েছি যে কোনো ব্যাপারে যদি কেউ পূর্ববর্তী কোনো বক্তব্য বা লিখিত বক্তব্য দিয়ে থাকে, সেই বক্তব্যটাকে আপনি জেরা করতে পারেন। সাপোজ আমরা বলেছিলাম 161, 164, তারপর পুলিশের আয়োজে প্রতিবেদন দিয়েছেন সেগুলো। ওই ক্ষেত্রে যদি কোর্ট তলব করে থাকেন পুলিশ ডায়েরি, তো কোর্টের কাছ থেকে তো আপনার দেখতেই পারেন, সেক্ষেত্রে আপনি ওখানে দেখতে পারেন। কিন্তু আপনি চায়া নিতে পারবেন না, যে কথা বলছি, যে আমি বারবার বলছি, এটা সার্টিফাই কপি তুলতে পারবেন না, কারণ এটা তো পাবলিক ডকুমেন্ট না ভাই, এটা প্রাইভেট ডকুমেন্ট। আমার ওটা তো জাবাদা নকল হয় না স্যার, বিষয়টা তো এইটা যে ওটা সরকারি নকল কি জাবাদা নকল হয় না, যে ওটা দিবে আর কি সার্টিফিকেট দিবে। এখন ওইটা যে কথা আমি বললাম, ওইটা আনঅফিশিয়ালি আমরা কোর্ট কাছারিতে দেখেছি, ওগুলো সাধারণত আনঅফিশিয়ালি নেওয়া হয়। ইভেন দো আপনারা জানেন কি না জানেন, মানে আমার একটা প্রশ্ন কি, যে এটা আমার কোথাটা আমি পড়ছিলাম যে যদি পুলিশ ডায়েরিটা কখনো স্মৃতি পুনর্জীবিত করার জন্য তদন্তকারী কর্মকর্তা দেখতে চায়, যখন দেখতে চাবে তখন আসামি পক্ষ ওই পুলিশ ডায়েরিটা নিয়ে তৎক্ষণাৎ জেরা করতে পারবে ওই পুলিশ ডায়েরিটা দিয়ে, ওই সময়টা অধিকার অর্জন হয়ে যাবে। এখন কতটুকু ঠিক কতটুকু বেশি কোথায় বসে কিছু মানে নাই। ওকে, সমস্যা নাই। পুলিশ যখন ওই ডায়েরিটা পুনর্জীবিত করার জন্য, মেমোরাইজ করার জন্য উনি নিবে, আর মানে পুলিশ ডায়েরিটা আপনার যে কথা সেটা হচ্ছে অলরেডি কোর্টে সাবমিট হয়েছে, মানে ওই মামলার সাথে নথিটা যুক্ত হয়েছে। যদি নথিটাই যুক্ত না হয়, তাহলে পুলিশ ডায়েরি সম্পর্কে উনি স্মৃতি পুনর্জীবিত কেন করবে? উনি তো তদন্ত করেছেন, তদন্তকারী কর্মকর্তা। পুলিশ ডায়েরি দেখে তো ওনার স্মৃতি পুনর্জীবিত করার দরকার নাই। উনি তো মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তার সমস্ত কথাগুলো তো ওনার পুলিশ প্রতিবেদনে চলে আসে। এখন যে এই সময় আপনি কথা বলেছেন, কথা সত্য, যদি কোনো সময় পুলিশের ওই নথিটাই চেয়ে বসে, কোর্টের অধিকার রয়েছে, কোর্ট যদি চেয়ে বসে, ওখানে যদি পুলিশ ডায়েরিতে নথিতে যদি থাকে, তাহলে পুলিশ যদি দেখতে পারে, আপনিও দেখতে পারবেন এজ এ লয়ার।
আমাদের পুলিশ ডায়েরির পরে আরেকটা প্রশ্ন আমি এই প্রশ্নটা চলে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন বলেছিলাম, একটা মিস হয়ে গেছিল, পরবর্তীতে আমি প্রশ্নটা দিয়েছিলাম যে একজন পুলিশ যদি মৃত্যুর সংবাদ পায়, মানে একটা অপমৃত্যুর সংবাদ পায় বা আত্মহত্যার সংবাদ পায়, সেই ক্ষেত্রে পুলিশের করণীয় কি, এই সম্পর্কিত একটা প্রশ্ন বলেছিলাম। এই প্রশ্নটা বলবেন হচ্ছে রওশন রাখাতুল আপা, একটা পুলিশ একটা অপমৃত্যু, যেটাকে আমরা আত্মহত্যা বলছি, আত্মহত্যার নিউজটা উনি পাইলেন, ওনার করণীয় কি হবে, কি করেন উনি, কি অগ্রগতি গ্রহণ করবেন? আছেন আপা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছেন আপা? জি স্যার, জি স্যার। বলতে পারবেন আপা? স্যার বলি স্যার হ্যাঁ, যতটুকু হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, চেষ্টা করি স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার ফৌজদারি কার্যবিধির 1898 সালের 174 ধারায় আলোচনা করা হয়েছে জি, যে 74-এর 3-এ বলছে যে যদি মৃত্যুর কারণ সম্পর্কে আহ, আহ, সন্দেহ সৃষ্টি হয়, কারণ সম্পর্কে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত যদি থাকে, আহ, যোগ্যতা সম্পন্ন চিকিৎসক যদি থাকে, তাহলে তার কাছে নিয়ে যাবেন। সেটা যদি আবহাওয়ার অবস্থা যদি দূরত্ব আবহাওয়ার অবস্থা বা আহ, দূরত্বের জন্য লাশটা যদি পচে যাওয়ার আশঙ্কা যদি থাকে বা ময়না তদন্তের জন্য পাঠানোর দরকার হবে না তখন, যদি দূরত্ব হয়ে থাকে। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি 174 ধারা অনুযায়ী আবার সুরতাহালের প্রতিবেদনও করতে পারবেন। আর সুরতাহাল রিপোর্টটা স্যার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করা হবে। ওকে। আর কিছু? আর স্যার এই যে সাক্ষ্য এই ইয়েটা সুরতাহাল রিপোর্টটা স্যার করার পর জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ওকে। আরো সুন্দরভাবে একটু শুনতে চাচ্ছি শিল্পী আপা, একজন পুলিশের কাছে যদি সংবাদ আসেন যে একটা অপমৃত্যু বা আত্মহত্যা কিছু ঘটেছে, সেক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, বা পুলিশ কর্মকর্তার ময়না তদন্তের প্রতিবেদন প্রয়োজন, কখন ময়না তদন্তের প্রতিবেদন, ইনকোয়েস্ট রিপোর্ট, যেটাকে আমরা দুইটা রিপোর্টের কথা বলছি, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট আর একটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, একটাকে সুরতহাল রিপোর্ট বলা হয় আর একটাকে ময়না তদন্ত বলা হয়। এই বিষয়ে আপনার কি জানেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার 174 ধারার মধ্যে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জানতে পারেন যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বা মানে কোনো প্রাণী দুর্ঘটনায় নিহত হয়েছে বা সন্দেহজনক যদি হয় মৃত্যুটা, তখন হচ্ছে সুরতহাল তদন্তের জন্য ক্ষমতাসম্পন্ন নিকটবর্তী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথমে জানাবেন। ওকে। যে প্রথম কথা হচ্ছে নির্বাহী, খুব সুন্দর কথা বলেছেন, প্রথম কথাই হচ্ছে নিকটস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। জি, সেখানে মানে যেখানে মৃত দেহটা আছে সেখানে যাবেন এবং স্থানীয় 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে এটা তদন্ত করবেন যে ওই মৃত ব্যক্তিদের জখম কিংবা হচ্ছে আনুষঙ্গিক সেখানে যে জখম, মানে কিভাবে মৃতদেহটা আছে সেটা যন্ত্র দ্বারা আঘাত, মানে অন্য হচ্ছে যে আঘাতকৃত হয়েছে, এটা একটা প্রতিবেদন প্রস্তুত করবেন। আর এই প্রতিবেদনটাকে হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী বলি সুরতহাল রিপোর্ট। ভেরি গুড। এবং পুলিশ অফিসার সেখানে যে উপস্থিত মানে ব্যক্তিগণের সামনে যে তদন্ত করবেন, এই হচ্ছে রিপোর্ট সম্পর্কে একটা হচ্ছে মানে তাদের ওই উপস্থিত ব্যক্তিদের থেকে একটা স্বাক্ষর নেবেন যে উনি যে তদন্ত করছে এটা একটা হচ্ছে প্রমাণ স্বরূপ আর কি। তো এই রিপোর্টটা উনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ভেরি গুড। এই তো চলে
গেছে। তাহলে নাম্বার 1 কি করলেন আপনি? সুন্দর 1 2 3 4 5 এরকম করে সুন্দরভাবে বলেন। প্রথমত কি করলেন? মৃত্যু যে তদন্ত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকটে হচ্ছে জানালো এবং এক হচ্ছে নাম্বার গেল। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে যে মৃত ব্যক্তির জখম মানে যেভাবে হচ্ছে লাশ মৃত যেখানে ব্যক্তিকে অবস্থান আঘাত নেই, করেছে, লাশ যেখানে আছেন সেই স্থানে 2 বা ততোধিক জি, স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি ব্যক্তির উপস্থিতিতে উনি তদন্ত চালাবেন। এই হলো দ্বিতীয় নাম্বার কাজ, তাই না? এই তদন্তের সময় উনি দেখবেন যে মৃত ব্যক্তির দেহে কোথাও জখম, থেতলে যাওয়া বা অন্যান্য আঘাতের চিহ্ন আছে কিনা, যে উপায়ে বিভিন্ন রকম যেমন হচ্ছে যন্ত্র অস্ত্র বা যন্ত্র দ্বারা জখমের সৃষ্টি হয়েছে কিনা সেই সম্পর্কে উনি কি করবেন? একটা রিপোর্ট প্রতিবেদন করবেন। যে রিপোর্টটাকে আপনারা কি বলছেন? সুরাথাল রিপোর্ট বা সুরাথাল ইংলিশে বলছেন ইনকোয়েস্ট রিপোর্ট, তাই না? জি, সেই ইনকোয়েস্ট রিপোর্টটা কেমন হয়? এই ইনকোয়েস্ট রিপোর্টটাতে যাদের সম্মুখে এটা তদন্ত করা হয়েছে তাদের স্বাক্ষর নেবেন, তাই না? জি, স্যার। এবং এবং সঙ্গে সঙ্গে স্যার এই রিপোর্টটা হচ্ছে স্বাক্ষর করে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। কখন ময়না তদন্তের প্রয়োজন হয়? মানে যেটা আমাকে বলছি যে পোস্টমর্টম রিপোর্ট বা ময়না তদন্ত কখন প্রয়োজন হয়? এটা স্যার যদি হচ্ছে ওই মৃত ব্যক্তির মানে শরীরে রেফারেন্স কোনো কি? রেফারেন্স কি? রেফারেন্স অনুযায়ী বলেন। 174 এর 3 173 এর 3 আছে। জি, বলেন। যে মৃত্যু হচ্ছে অপরাধজনক নরহত্যা বা খুনের আওতায় পড়ে না এমন মৃত্যু হচ্ছে অপমৃত্যু হিসাবে আখ্যায়িত হচ্ছে যখন করা হয় তখন তার ওই দেহটাকে ময়নাতদন্তের জন্য নিকটস্থ সিভিল সার্জন হচ্ছে হসপিটালে হচ্ছে পাঠানো হয় মানে প্রয়োজন হয়। জি, আপনি উপরে যে কাজগুলো করলেন সেই কাজগুলো করার পরে যদি পুলিশ কর্মকর্তার সন্দেহ হয় যে এই যে মৃত্যুটা ঘটেছে, সেই ধরনের যে যখন ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করা হচ্ছে, উনি আঘাতের চিহ্ন, জখমের চিহ্ন এগুলো দেখলেন। উনি যখন কোনো মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকবে তখন পুলিশ ময়না তদন্তের জন্য লাশটা নিকটস্থ সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের কাছে পাঠাবেন, তাই না? ঘটনা তো এই নাকি? এবং সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, জি বলেন। স্যার আমি বলবো মানে সেক্ষেত্রে মানে দেখা যাবে যে এই লাশটা তার সিভিল সার্জনের কাছে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে অনেক দূরত্ব হচ্ছে হবে এবং লাশটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওই লাশটা হচ্ছে মানে ওই হসপিটালে নেওয়া থেকে দূরত্ব থাকবে। ভেরি গুড। তাহলে যখন দেখবেন যে লাশটা পচে যাওয়ার আশঙ্কা থাকবে তখন পাঠানোর প্রয়োজন নাই, তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা 174 ধারা অনুযায়ী সুরাথাল প্রতিবেদন তৈরি করতে পারে এবং প্রয়োজনীয় তদন্ত করতে পারে। এই সুরাথাল রিপোর্টের সাক্ষ্যগত মূল্য কি আপা? এটা সাক্ষ্যগত হচ্ছে এই সাক্ষ্যগত মূল্য আছে ইনভেস্টিগেশন রিপোর্টের? পুলিশ সাক্ষ্যগত হচ্ছে আচ্ছা, এই সাক্ষ্যগত মূল্য বলতে আমরা বিভিন্ন প্রশ্ন, যেমন আমরা বললাম পুলিশ প্রতিবেদনের সাক্ষ্যগত মূল্য আছে কিনা, আমরা আবারও বলছি যে 154 যেটাকে আমরা বলছি যে একটা মামলাতে যেটাকে আমরা বলছি যে অভিযোগ বা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এগুলো সাক্ষ্যগত মূল্য আছে কিনা। সাক্ষ্যগত মূল্যটা কি? এটা কি? এটা তো আমি বুঝতে পারছি না। মানে এই যে এটা কি, এইটা বলতে পারবো না। সেটা হচ্ছে যেমন আছে আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হচ্ছে এটা মানে জানাবে তখন এটা লিপিবদ্ধ করবে এবং হচ্ছে পরবর্তীতে এটা ফৌজদারি কার্যবিধি 156 ধারা মতে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত এটা তদন্ত করতে পারবে এবং হচ্ছে এই তদন্ত কর্মকর্তা যাদের বিরুদ্ধে আর কি অপরাধ সংগঠন সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে একটা হচ্ছে মানে তদন্ত প্রতিবেদন তৈরি করবে, কারণ হচ্ছে আমি মনে হয় প্রশ্নটা করতে ভুল করেছি অথবা আপনাকে বুঝাইতে ভুল করেছি। স্যার তাহলে ভুল করছি মানে স্যার
এটা জি। বলতে বোঝাচ্ছে যে অপরাধটা হচ্ছে প্রকৃত সত্য মানে উদ্ঘাটন করা, যার উপর মানে ভিত্তি করে হচ্ছে অপরাধীকে কেউ সাক্ষ্য প্রদান আসলে করা যাবে। সাক্ষ্যগত মূল্য কি, এইটা কেউ বলতে পারবেন যে আসলে কি বোঝাতে চাচ্ছি আমরা? এই সাক্ষ্যগত মূল্য করছি, এটাই যদি আমরা না বুঝি তাহলে কি, তাই না? হ্যাঁ, জি, কিন্তু মূল্যটা মানে মূল্য বোঝাতে স্যার এক কথায় যেটা বোঝানো হচ্ছে যে আমি যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছি আমার এখানে গ্রহণযোগ্যতা স্যার, বা আমার কথাটার গ্রহণযোগ্যতা বা আমার এভিডেন্সের এখানে গ্রহণযোগ্যতা পুলিশের হোক বা সুরতাল রিপোর্টের হোক, যেইটার সাক্ষ্যগত মূল্য আমরা বুঝাতেছি যে সেইটার গুরুত্ব সেখানে কতটুকু বা সেটার গ্রহণযোগ্যতা সেখানে কতটুকু, এটা হচ্ছে যে সাক্ষ্যগত মূল্য। আর কেউ স্যার সাক্ষ্যগত যোগ্যতা বলতে এখানে স্যার সুরতাল রিপোর্টকে সাক্ষী হিসেবে গ্রহণ করা যায়, সেই জন্য সুরতাল রিপোর্টের সাক্ষ্যগত যোগ্যতা আছে স্যার। ওকে, পুলিশ ডাইরেক্ট সাক্ষ্যগত যোগ্যতা নাই স্যার। আর কেউ কেন সাক্ষ্যগত আহ, সাক্ষী হিসেবে গ্রহণ করা যাবে কিনা এই বিষয়টা কি? আমি এখনো পরিষ্কার না। জি, কারো স্যার, কথাই। জি, সাক্ষ্যগত মূল্য বলতে সাক্ষ্য আইনই আমাদের বেস্ট এভিডেন্স হতে পারে। যে সাক্ষ্য আইনে যেমন আমাদের স্যার 5 ধারায় বলা আছে যে আমরা কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো। একটা হচ্ছে যে ঘটনাগত বিষয় এবং ঘটনাগত বিষয়ের সঙ্গে যে বিষয়গুলো প্রাসঙ্গিক সে বিষয়। এখন এই এই বিষয়গুলো সাক্ষ্য আইনের বিভিন্ন জায়গায় বলছে। তো যদি এটা পুলিশের যে সুরতহাল বা পোস্টমর্টেম এটা যেটাই আমরা বলি, এই প্রসঙ্গে সাক্ষ্য আইনের রেফারেন্স আমাদের নিতে হবে। সাক্ষ্য আইন ওটাকে ওই রিপোর্টটাকে কিভাবে দেখতেছে। তো সাক্ষ্য আইনের যদি স্যার আমাদের ওই যে 80 ধারায় যদি দেখি যে পূর্ববর্তী লিখিত বিবৃতি বা পূর্ববর্তী লিখিত যে ডকুমেন্টস গুলো থাকবে সেই সম্পর্কে একটা সাক্ষীকে কিভাবে অনুমান করে, এটা কিন্তু শ্যাল প্রিজম হিসাবে অনুমান করে। তো তাহলে ওই যে তাহলে ওই কেন এফআইআর কেন, ওটাও তো পূর্বেই লেখা ছিল, ওটা কেন সাক্ষ্যগত মূল্যের দুর্বলতার ব্যাপারে বলছে যে সাক্ষ্যগত মূল্য নাই? কিছুক্ষণ আগে আমাদের বলেনি ভাই। স্যার ওটা যেহেতু ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ওখানে কোনো প্রকার কাউন্টার করা হয় না। ওটা যে ভিকটিমও না, এক ইনফরমেন্ট যে কেউ একটা এজাহার তার বর্ণনা দাখিল করার মাধ্যমে তার উপর ভিত্তি করে একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তৈরি করা হয়। সুতরাং যেহেতু ওটাকে কোনো ওয়েটিং বা কাউন্টার করার সুযোগ প্রাথমিকভাবে থাকে না, ও তার উপর ভিত্তি করে এটা স্যার একটা যৌক্তিক বিষয় স্যার। এখানে স্যার এফআইআর তো স্যার একতরফা ভাবে হয়েছে স্যার। হ্যাঁ, বুঝলেন? এই জন্য স্যার এফআইআরটা তো স্যার একতরফা ভাবে হয়েছে স্যার, এখানে তো আরেক পক্ষের কোনো বক্তব্য নাই, যার কারণে স্যার ওটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। ওকে, আর আর কেউ? স্যার আমার মনে হয় যে ঘটনার বিষয়ে অসঙ্গতি দূর করার জন্য এটার যে মূল্য এটা হতে পারে স্যার, মানে যুক্তি খণ্ডনের জন্য বা অসঙ্গতি দূর করার জন্য এটার একটা যে সাক্ষ্যগত মূল্য এটা বোঝানোর জন্য হয়তো আমরা তৈরি করতে পারি। সুরাতহাল রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। কারণ হলো দেখেন, আমরা দুই ভাবে সাক্ষ্য দিচ্ছি। নাম্বার 1 মৌখিক সাক্ষ্য দিচ্ছি, আর একটা হচ্ছে ডকুমেন্টারি সাক্ষী দিচ্ছি, তাই না? দলিলের মাধ্যমে। যেই দলিলটা প্রমাণিত, মানে দেখেন অন্য অন্য সাক্ষীদের উপস্থিতিতে কিন্তু ভিত্তি করে কিন্তু এই সুরাতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। অর্থাৎ আমরা বারবার কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে সেখানে সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিগণ উপস্থিত থাকবেন এবং এই সুরাতহাল রিপোর্ট তৈরি করার সময় ওই ব্যক্তিদের সিগনেচার গ্রহণ করা হবে। এখানে স্যার সকলে একমত আবার হতে হবে, ওই সংবাদ ব্যক্তি এবং পুলিশ একমত হতে হবে মৃত্যুর কারণ সম্পর্কে। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, জি, সেটা হচ্ছে 175 ধারাতে যেটা বলেছে যে এই যে সুরতহাল রিপোর্ট করার সময় কমপক্ষে যে 2 জন ব্যক্তি উপস্থিত ছিল ওদেরকে পরবর্তীতে 175 ধারা অনুযায়ী সমন দেওয়া যাবে তো হাজির হওয়ার জন্য। স্যার এটা তাহলে স্যার কখন দিবে? এটা কি মানে আদালতের প্রসিডিং যখন চলবে তখন দিবে, নাকি অন্য তদন্তের সময় তাদেরকে 175? ট্রায়াল পর্যায়ে, এখানে আর তো তাকে জেরা করার সুযোগ নাই, অনলি ফর ট্রায়াল পর্যায়ে। যে কোনো ডকুমেন্ট, ক্রিমিনাল মামলাতে যে কোনো ডকুমেন্ট
সাবমিট করলে এই ডকুমেন্টটাকে প্রুভ করতে হয় সেই ডকুমেন্ট সৃষ্টিকারী ব্যক্তিকে জেরার মাধ্যমে। যেমন সুরাথাল রিপোর্টের সাথে যারা যারা জড়িত তাদেরকে জেরার মাধ্যমে, এফআইআর তৈরি করার সময় যিনি যিনি ছিলেন তাকে জেরার মাধ্যমে, তারপরে পুলিশ প্রতিবেদন তৈরি করেছেন, পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছেন, ইজ এন্ড এভরিথিং। ওকে, এর মানে আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো যেগুলো স্বীকৃত বিষয় সেগুলো প্রমাণের প্রয়োজন হয় না। কোথায় বলা আছে সাক্ষ্য আইনের? 57 ধারা আছে স্যার, স্বীকৃত নট নিড টু বি প্রুভ। 58 স্যার। 58 নম্বর সেকশন। স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন হয় না। তাহলে কোথায় প্রমাণের প্রয়োজন হয়? যেই জায়গায় স্বীকার নাই, একটা পক্ষ অস্বীকার করছে। যত দিকে একটা প্রশ্ন নিয়ে একটা আলোচনা করতে করতেই আমাদের রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। ভাই এত গবেষণায় আপাতত দরকার নাই না? আমরা তাহলে আর পড়ার ওই প্রশ্ন পড়ে শেষ করতে পারবো না। নেক্সট প্রশ্ন কি ছিল? স্যার চার্জ সম্পর্কে ছিল স্যার। চার্জ সম্পর্কে কি প্রশ্ন ছিল? চার্জ বা অভিযোগ কাকে বলে, চার্জ বা অভিযোগে কি কি বিষয় উল্লেখ করতে হয়, ভুল চার্জের পরিণতি কি, কখন একটি চার্জ পরিবর্তন করা হয়, একজন অভিযুক্তকে একটি অপরাধের চার্জে অন্তর্ভুক্ত করে অন্য একটি চার্জে দণ্ড দেওয়া যায় কিনা। ভেরি গুড, সুন্দর একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। কিন্তু চার্জ একেবারে খুবই, একেবারে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে চার্জ। কে বলবেন সাহস নিয়ে? আপনি যেই বলবেন সাহস নিয়ে বলেন, আমি আগে দেখি। কে ভালো বলতে পারবেন? স্যার বলবো। হ্যাঁ বলেন বলেন। চার্জ চার্জ বা অভিযোগ, প্রত্যেকটি সুনির্দিষ্ট অভিযোগকে চার্জ বলে। চার্জ একটা হলো অভিযোগ। চার্জ হলো কোন ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে তিনি অপরাধ করেছেন। প্রাথমিক পর্যায়ে অভিযোগের ধরন সম্পর্কে জানার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগকে যথাযথভাবে প্রস্তুত করাই হলো চার্জ। আর চার্জের সংজ্ঞা দেওয়া হয়েছে সিআরপিসি হচ্ছে 4(1)(c) ধারায়। ওকে, চার্জ গঠনের মাধ্যমে হচ্ছে বিচার কার্যক্রম শুরু হয়। তাহলে চার্জ পাই। তাহলে চার্জ কি হলো? আমি একটা সুন্দর সংজ্ঞা বলেছিলাম, কারোর মনে আছে? একেবারে সহজ সরল ভাষায়। আমি একটা বলবো স্যার। জি বলেন, এক লাইনে দেখি খুব সুন্দর ভাবে। তার হচ্ছে কোন ব্যক্তির বিরুদ্ধে কতিপয় সুনির্দিষ্ট অভিযোগের সংক্ষিপ্ত সূত্রবদ্ধকরণ, যার প্রকৃতি সম্বন্ধে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক পর্যায়ে জানার অধিকারী। ভেরি গুড, খুব কথা সুন্দর। কিন্তু এই কথা কি মনে রাখা যাবে? মনে রাখি তো। Yes sir, always. আবার বলেন দেখি কিভাবে মনে রাখেন। আমি স্যার বাইরে থাকা জায়গায় আমি আছি, আমার সামনে বই থেকে কিছু নেই। বই আছে? বই না কিছু আছে? কিচ্ছু নেই, আমার সামনে কিচ্ছু নেই, আমি একদম ফাঁকা। ভেরি গুড, হ্যাঁ বলেন দেখি। ফাঁকায় বলেন। কাজ হচ্ছে মানে কোন ব্যক্তি মন থেকে জানতে হবে কথা। হ্যাঁ সুন্দর কথা, একেবারে মন থেকে জানতে হবে, এইটা আমি জানি। এই চার্জ হচ্ছে এরকম দেখতে। আমি তাহলে শুরু করি, শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আমি থাকা আছি। চার্জ হচ্ছে কোন ব্যক্তির বিরুদ্ধে কতিপয় অভিযোগের সুনির্দিষ্ট অভিযোগের সংক্ষিপ্ত সূত্রবদ্ধকরণ, যার প্রকৃতি সম্বন্ধে অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক পর্যায়ে জানার অধিকারী। মানে অভিযুক্ত ব্যক্তিকে চার্জ সম্বন্ধে যদি বুঝতে দেওয়া না হয় তাহলে ওই বিষয়টা হবে কলুষিত। খুবই সুন্দর, খুবই সুন্দর।
চার্জ গঠনের উদ্দেশ্য। চার্জে কি কি থাকে? একটা চার্জে থাকবে প্রথমে অপরাধের বিবরণ থাকবে, ওকে, তারপরে এই অপরাধের নাম থাকবে। অপরাধের নাম যদি না থাকে তাহলে সংজ্ঞাটা দিতে হবে। ভেরি গুড। কোন আইনের কোন ধারায় এই অপরাধটা হয়েছে সেটা ওখানে লিখতে হবে। আর চার্জ যখন মানে আদালতের ভাষায় বা ইংরেজিতে লিখতে হবে, এবং চার্জ গঠনের চার্জ যখন গঠন করা হবে তখন এই চার্জটা এই মর্মে বিবৃতি দেওয়া সামিল যে যে সমস্ত শর্তের উপর ভিত্তি করে চার্জ গঠন করা হয়েছে সেই শর্তগুলো পূরণ করা হয়েছে। চার্জে ঘটনার স্থান থাকবে, ঘটনার সময় থাকবে। কোথায় বলা আছে এই কথা? কোথায় বলা আছে এই যে সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে বলতে হবে? সময় স্থান সম্বন্ধে বলা আছে স্যার 222-এ। সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে, তাই না? জি স্যার। আর পূর্বে যে কথাগুলো বলছিলাম 221-এ আছে। 221-এ আছে। 223-এ কি আছে? 223-এ আছে অপরাধটা কিভাবে সংগঠিত হচ্ছে? মানে যদি যদি বুঝতে পারছি স্যার, মনে করছে যদি যে এই যে মানে 21 এবং 22 দ্বারা না বোঝানো সম্ভব হয়, তাই না? না বুঝতে মনে করছি স্যার ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে। যদি 221 ধারা এবং 222 ধারার তথ্যগুলো পাওয়া না যায়, আইন না থাকে, তাহলে ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে সেই মর্মে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে চার্জের মধ্যে। মানে ওই 221 এবং 222 ধারা দিয়েও যদি ওই আসামিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞাত করা না যায়, তাও বুঝতেছে না আসামি, তারপরে ঘটনাটা কি ঘটেছিল সেই তথ্য দিয়ে তাকে জ্ঞাত করতে হবে, তাই না? খুব সুন্দরভাবে বলতে হবে যে চার্জ কি, চার্জের কি কি এলিমেন্ট থাকে, ভুল চার্জের পরিমিত কি, যদি চার্জটা ভুল করে ফেলে। ভুল করে ফেলে দুই প্রকারের ঘটনা করতে পারে। একটা হলো 225-এ আছে আর 232-এ আছে। 225-এ আছে যদি সাধারণ ভুল হয় আর তাতে যদি আসামি বিভ্রান্ত না হয় আর ন্যায় বিচার ব্যাহত না হয়, তাহলে মামলার কোনো পর্যায়ে মামলাকে ওটা কোনো মানে ক্ষতি করবে না। এটা 232 করা হবে না, তাই না? হবে না। জি স্যার। আর 232-এ বলা আছে যে যদি গুরুতর ভুল হয় তাহলে এই মানে উত্তর বিভাগ অথবা আপিল আদালত ইয়ে করতে পারে, এই যদি দেখে যে ওই ভুলের কারণে আসামি বিভ্রান্ত হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে এবং আসামি আত্মপক্ষ সমর্থন মানে করতে না পারার কারণে এই বিভ্রান্ত হয়ে দণ্ডিত হয়েছে, তাহলে মানে আদালত নতুন করে চার্জ গঠন করে পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারে। ভেরি গুড। তার সাথে দ্বন্দ্বটা রদ করে দিবেন, তাই না? পরে তো হলো দ্বন্দ্ব রদ। যদি দেখা যায় যে প্রমাণিত সাক্ষ্য প্রমাণ যে তথ্য প্রমাণ আছে তাতে দেখা যাচ্ছে যে চার্জ গঠন করার মতো কোনো এলিমেন্ট ছিল না, তাহলে আদালত সেক্ষেত্রে আসামিকে একবারে খারাপ দণ্ডাদেশ বাতিল করে দেবে আর কি, রদ করে দিবেন। রদ করে দিবে। ভেরি গুড। হ্যাঁ, সুন্দর। আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের কথা বলার কিন্তু একটা যাত্রা স্টাইল আছে। কখনো কি যাত্রার অভিনয় করছিলেন ভাই? পরিমাণ স্যার মাঝে মাঝে একাই যখন ছিলাম ফাঁকা জায়গায়, এখনো স্যার আমি অভিনয় করছি। কথা বলার মধ্যে সুন্দর একটা ফিল আছে, হ্যাঁ, একটা মানে শুনতে ভালো লাগে এইগুলো কথা। জি, আপনি যেহেতু বলছেন, বলতেই থাকেন, কখন একটা চার্জ পরিবর্তন করা যায়? মানে রায়ের পূর্বে যে কোনো সময় সবসময় রেফারেন্স দিবেন। এটা হলো স্যার 227। হ্যাঁ, কোর্ট মে অল্টার চার্জ, রায়ের পূর্বে যে কোনো সময় কোর্ট
চার্জ পরিবর্তন করতে পারে, তবে এরকম পরিবর্তন এবং সংযোজনের ক্ষেত্রে এই আসামিকে অবগত করতে হবে, জ্ঞাত করতে হবে এই পরিবর্তনের বিষয়টা। ওকে, আর 231 বললো যে যদি চার্জ পরিবর্তন করা হয় তাহলে এই গ্রহণকালে ট্রায়াল পড়ে যায়। যদি চার্জ পরিবর্তন করা হয় তাহলে পূর্বে যে সাক্ষ্য দিয়ে গেছে ওই সাক্ষীকে রিকল করতে হবে। রিকল করতে মানে আপনাকে পুনরায় পূর্ণ তলব করতে হবে, তাই না? এটা আসামি পক্ষের অধিকার। ভেরি গুড। এখন একজন অভিযুক্ত ব্যক্তিকে একটি অপরাধের চার্জে অন্তর্ভুক্ত করে অন্য একটা চার্জ যদি দ্বন্দ্ব দেওয়া যাবে কিনা, যদি যায়, হ্যাঁ, ফলাফল কি? হ্যাঁ, মানে 237 বলা আছে এই কথাটা। কোথায়? 237 238 আছে। হ্যাঁ, এক চার্জে অভিযুক্ত করে আর এক চার্জে মানে বিচার করা। যদি 236 ধারায় যে কথাটা বলা আছে যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, যেরকম যে যখন আদালত দেখবে যে মানে যখন দেখা যাবে যে একটা অপরাধ বিভিন্ন প্রকার সংজ্ঞার মধ্যে পড়ে, বিভিন্ন ধারায় পড়ে, তখন 236 ধারায় বলা আছে যে সবগুলোকে একত্রিত করিয়ে চার্জ গঠন করিয়ে একত্রিত বিষয় করা যাবে। এইরকম যে পরিস্থিতিগুলো হবে, এইরকম ক্ষেত্রে এই ঘটনা দেখাবে যে এক চার্জ গঠন করা হলো, কিন্তু সাক্ষ্য প্রমাণ করে দেখা গেল যে আর একটা শাস্তি দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আদালত এই পরবর্তীতে যে চার্জ চেঞ্জ করলো সেই পরিবর্তিত চার্জ দিয়ে দণ্ড প্রদান করতে পারে। এটা 37 থেকে 38 দুটোর মধ্যে একটা তো স্যার ইন্টারভিউ শিওর হতে পারতেছে না। শিওর হতে পারতেছেন না? না স্যার, এই দুটোর মধ্যে একটাতে আছে। আর একটাতে আছে স্যার গুরুতর চার্জ গঠন করছে, সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে সামান্যতর অপরাধ করছে, তখন ওই সামান্যতর অপরাধটার চার্জ ওই চার্জেই সামান্যতম অপরাধটা দিয়ে দণ্ড দেওয়া যাবে। এই একটা 37 আছে, একটা 38 আছে, কোনটাতে সেটা এই মুহূর্তে মানে নেই। অভিযুক্ত 37 নাম্বার সেকশনে ঠিকই বলেছেন, ফৌজদারি কার্যবিধিতে অভিযুক্তকে এক চার্জ করে অন্য চার্জে যদি দণ্ড দেওয়া হয়, ফৌজদারি কার্যবিধিতে 237 নাম্বার সেকশনে অভিযুক্তকে এক অপরাধের জন্য চার্জ করে অন্য অপরাধের যদি দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে 336 নাম্বার সেকশনে বিকল্প চার্জের গঠন করার কথা বলা হয়েছে। যে কথা আমরা 236 নাম্বার সেকশনে পাচ্ছি, কি অপরাধ সংঘটিত হয়েছে সেই সম্পর্কে যদি সন্দেহ থাকে, অভিযুক্ত সংঘটিত সকল এবং অপরাধের কোনো একটি অপরাধের জন্য চার্জ আনা যেতে পারে। সকল অপরাধের জন্য একটা চার্জ আনা যেতে পারে এবং এমন চার্জের যে যত সংখ্যক চার্জ একত্রে বিচার করা যেত বা পারে, সেক্ষেত্রে বিকল্প চার্জ গঠন করা যেতে পারে। মানে যে কোনো একটা চার্জের মাধ্যমে আপনি যদি সাজা দেন সেটা অবৈধ হবে না। আপনি ঠিকই বলেছেন। আর সেটা হচ্ছে 237 নাম্বার সেকশনে এই বিধান আছে। আসামিকে যে অপরাধের জন্য চার্জ আনা হয়েছে, সাক্ষ্য প্রমাণ দিয়ে যদি দেখা যায় যে ভিন্ন অপরাধ করেছে এবং এই ভিন্ন অপরাধের জন্য তাকে উক্ত ধারা অনুযায়ী অভিযুক্ত করা যেত, তাহলে যে ভিন্ন অপরাধের জন্য সে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে তার জন্য তাকে দণ্ডিত করা হয়েছে, যদিও অপরাধটা ভিন্ন চার্জ হলেও হইতে পারত। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই জায়গা থেকে প্রবলেমেটিক কিছু প্রশ্ন করে যে মিস্টার, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যেই আবার বিভিন্ন প্রকার প্রবলেমেটিক প্রশ্ন আছে। যে মিস্টার ককে মানে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট না করে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টিতে অভিযুক্ত করা হয়েছে, ভুল চার্জের ফলাফল। আবার আপনাকে বলল যে একজন ব্যক্তিকে চার্জ পরিবর্তন করেছে, সেক্ষেত্রে কি হতে পারে। আবার আবার এরকম বিভিন্ন রকম প্রশ্ন, এইখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন, প্রবলেমেটিক প্রশ্নগুলো বিভিন্ন সময় দিয়েছেন, বিভিন্ন প্রকার দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গাগুলোতে কিন্তু ওই সমস্ত প্রবলেমেটিক প্রশ্নগুলো একত্রিত করে আমি প্রশ্নগুলো সেট করেছি যে আসলে আপনি এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে আশা করি সবগুলো প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়ে গেছে, সেই প্রশ্নটা হলো প্রত্যেকটি ভিন্ন ভিন্ন অভিযোগের জন্য পৃথক
চার্জ গঠন করতে হবে। এই কথাটার ব্যতিক্রম গুলো করুন, আলোচনা করুন। একটা প্রশ্ন, বিখ্যাত প্রশ্ন, এই প্রশ্নটাই আমাদের বিভিন্ন সময় আসে। কে বলবেন এটা? নাকি জি বলেন। ডিস্টিংক্ট অফেন্সের সেপারেট চার্জ, এটা হলো চার্জের সাধারণ বিধান। সাধারণ বিধান, এটা কততে বলা আছে? 233। 233। জি এই সাধারণ বিধানের ব্যতিক্রম গুলো হচ্ছে 234, 235, 236, 239। হুম। এটার ব্যতিক্রম। এখন 34-এ বললো যে যদি 233-এ আরেকটা কথা বলে না ভালো হতো, যে সাধারণ বিধানটা জানলে যার ব্যতিক্রমগুলো সুবিধা হয়। যেটা হলো যে সাধারণভাবে যতটা অপরাধ হবে ততটা চার্জ গঠন করে ততটা পৃথক বিচার করা হবে, এটা হলো সাধারণ বিধান। আর কখন একত্রিত বিচার করা হবে, আমি যেটা বুঝছি স্যার, ওই যে দেওয়ানি কার্যবিধির স্যার 1 নম্বর আদেশ যেটা স্যার, ওই 4 সাথে মিল আছে এখানে। জি 234 আচ্ছা, সরি আমি একটু থামায় দিচ্ছি, আমার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছে, সময়